কেউ ক্ষমতায় বসলে সে জনগণের রায়ের তোয়াক্কা করে না এবং সে ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন পড়ে না, সেটা কি করে এনশিওর করবেন? শুধু যদি মানুষের হাতে ভোটের অধিকারটুকু ফিরিয়ে দিতে পারেন, যে এটা কেড়ে নিতে পারবে না কেউ, তাহলে কিন্তু জনপ্রতিনিধি হওয়ার একটা প্রশ্ন আছে যে আমার ওর ভোট পেতে হবে। ভোট পেতে হলে ওর কাছে আমার জবাবদিহি করতে হবে। তখন ওই চাপে কিন্তু অনেক খারাপ কাজ কমে যাবে এবং অনেক রিফর্মস, অনেক কিছু অটোমেটিক্যালি হয়ে আসবে। কেউ কেউ বলছে পর্যাপ্ত সময়, মানে নির্বাচনে এখনই চিন্তা করার কোনো কারণ নেই, অনেকের আছে এরকম। কেউ বলছে অযথা সময় নষ্ট না করে। মানে এই কথাগুলো কেন আসছে? কোনো শঙ্কা আছে কিনা আপনার কি মনে হয়? শঙ্কা বলতে কি, 1/11-এর ওই সময় নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা তো সব রাজনৈতিক দলের আছেই, কিন্তু আমি বিশ্বাস করি তখনকার যে সেনাবাহিনী নির্ভর যে সরকার ছিল 1/11-এর, এই সরকারটা সেই ক্যারেক্টারের না। এবং এই সরকারের যে ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অনেকেই খুব সৎ চিন্তার এবং দেশের ভালো চান, গণতন্ত্র মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া লোকজন এখানে আছে। ফলে ওই আশঙ্কাটা ওইভাবে আমি ব্যক্তিগতভাবে করি না। কিন্তু তারপরে বিষয় আছে মানুষের না, যেহেতু দাবিটা অনেক, প্রত্যাশার যেটা শুরুতে বলছি অনেক, এখন অনেক দাবি থাকার ফলে তাদের মাথায় যদি এটা ঢোকে যে মেজর রিফর্মস তারা করবে, দীর্ঘমেয়াদী রিফর্মসগুলো হাতে নিবে, তাহলে সেটা একটা ভুল হয়ে যেতে পারে। ওই যেটা শামীম ভাই বললেন যে রাজনৈতিক দলগুলো যদি ওন না করে, মানে স্টেক হোল্ডার কারা, রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলগুলি এটা যদি ওন না করে তাহলে তাদের বাইরে গিয়া এটা করতে গেলে ঝামেলা বাঁধবে। এমনিতেই নানান গ্রুপের নানান রকমের সমস্যা। এই যে ধরেন সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাইলো, এতে আমরা হ্যাপি, জনগণ হ্যাপি, কিন্তু নিশ্চয়ই সরকারি কর্মকর্তা কর্মচারীতে হ্যাপি হওয়ার কোনো কারণ নাই। অন্তত আমি নির্দ্বিধায় বলতে পারি একেবারে, তাতে যদি কেউ মনে করে যে আমি তাদের ছোট করছি, তাও 80% সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো না কোনোভাবে অসৎ উপার্জন করেছে। এবং এই ঘোষণার মধ্যে দিয়ে একটা থরকম্প অবস্থা তো তৈরি হয়েছে। এই হিসাব দিতে গেলে মিথ্যা তথ্য দিতে হবে এবং মিথ্যা তথ্য দেওয়ার জন্য তারা আবার অভিযুক্ত হবে, মামলা করবে। সুতরাং এই কঠিন অবস্থা এত বড় সাহসী একটা পদক্ষেপ নিল, ফলে প্রশাসন এদের কতদিন সহযোগিতা করবে? যে পুলিশ ব্যবস্থা একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এই সরকার, তাদের জঘন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। একটা দেশে কি অবস্থা হলে পুলিশের একদম সর্বনিম্ন লোকটি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত পালাতে হয়, সেই পুলিশ তারাই তো এখানে আছে এখনো। কিছু বাধ্যতামূলক অবসর, তাও আইনের আওতায় আনা হলো না। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের নজির আছে, তারপরও মামলা আছে, তারপরও গ্রেফতার কিন্তু কাউকে করা হচ্ছে না, শুধু বাধ্যতামূলক অবসর। প্রশাসনের লোকজনদের তাই করেছে। ফলে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ 16 বছর ধরে যেভাবে অনুগত লোকদের দিয়ে সাজিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে ছাত্রদের ভয়ে, জনতার ভয়ে, অন্য রাজনৈতিক দলগুলোর ভয়ে তারা এখন ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তো ইরাপশন হবে। এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আজকে কি শুরু হয়েছে, এটা আজকে যৌথ বাহিনীর অভিযান চলছে, এটা কিভাবে কন্ট্রোল হবে, কতটুকু পারবে, এইখানেও আবার ছাত্ররা নামলে আবার সংঘর্ষ হবে কিনা। আলটিমেটলি শেখ হাসিনার যে এভাবে পতন হবে এটা তো 2 সপ্তাহ আগে কেউ ভাবেনি। এমনকি 5 তারিখে যে পতন হলো, 4 তারিখ 3 তারিখেও একটা সন্দেহ অনেকের মধ্যে কাজ করেছে যে এই সরকার, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এইটা সেটা সব তাদের, পতন কি হবে? ফলে কখন কি হয় বলা যায় না। সেই জন্য বড় রিফর্মসে হাত দিয়া রাজনৈতিক দলগুলোকে সঙ্গে না নিয়ে কোনো কিছু করতে গেলে বিপদ ঘটতেও পারে। ডাক্তার শান্ত, এই রাজনৈতিক দলগুলো নিয়েই তো এখন যে আলোচনা আছে, সেটি তো মনেই হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে নিয়েই। এবং অন্তর্বর্তী সরকার যেটি বলছে যে অযথা সময় নষ্ট না করে তারা নির্বাচন দিয়ে দিবে। কিন্তু এই যে মেজর রিফর্মসের কথা বললেন, মানে মেজর রিফর্মস বলতে আপনি আসলে কোন জায়গাগুলো, সেগুলো কত সময় দরকার? মেজর রিফর্মস বলতে কি, বাংলাদেশে যেই রকম জঞ্জাল তৈরি হয়েছে 53 বছরে আর মোস্টলি গত 16 বছরে, সেইটা সাফসুত্র করতে 1 দশকও পসিবল না। এত বড় বড় ঝামেলা পাকিয়ে রেখেছে। কিন্তু ওই রকম না গিয়ে আমাদের বেসিক যে চাওয়াটা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, সেটা না করে কি করে আপনি মানে ভারসাম্য আনবেন?
এই কেউ ক্ষমতায় বসলে সে জনগণের রায়ের তোয়াক্কা করে না এবং সে ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন পড়ে না, সেটা কি করে এনশিওর করবেন? শুধু যদি মানুষের হাতে ভোটের অধিকারটুকু ফিরিয়ে দিতে পারেন, যে এটা কেড়ে নিতে পারবে না কেউ, তাহলে কিন্তু জনপ্রতিনিধি হওয়ার একটা প্রশ্ন আছে যে আমার ওর ভোট পেতে হবে। ভোট পেতে হলে ওর কাছে আমার জবাবদিহি করতে হবে। তখন ওই চাপে কিন্তু অনেক খারাপ কাজ কমে যাবে এবং অনেক রিফর্মস, অনেক কিছু অটোমেটিক্যালি হয়ে আসবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে যাকে খুশি পদে বসালাম, যাকে খুশি সরিয়ে দিলাম, এই প্রবণতা থেকে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ, মেধাবী, যোগ্য, ডেডিকেটেড নেতারা যাতে যোগ্য পদ পায়, সব দলগুলোরই যদি সেই দিকে একটু আসে, মানুষের পছন্দের, যেটা তারেক রহমান বলছেন যে মন জয় করার জন্য ইনসাফ, ভালো ব্যবহার, ভালো কাজ দিয়ে যে মন জয় করার, এইটা যেন রাজনৈতিক দলগুলোর একটা আরাধ্য হয়, আরাধনা হয়। সেটা যদি করতে না পারে তাহলে শুধু কাগজ চেঞ্জ করে হবে না, মানসিকতা চেঞ্জ না করলে, শুধু কাগজ চেঞ্জ করলে হবে না। টাকা পাচার, ঘুষ, দুর্নীতি, বিচার বিভাগে ফরমায়েশি, সব তো বিচারের কঠিন বিচারই আছে, আইন তো আছে, মানেনি। ভোটের অধিকার হরণ করা যাবে না, গণতন্ত্র মানতে হবে, সংবিধানে তো আছে। নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তো কঠিন আইন আছে এবং তারা ওইখানে যেভাবে বসার পরে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বা পরিচালক হিসেবে তারা কিন্তু অনেকখানি স্বাধীন, আইন দ্বারা তাদের এই রক্ষা কবচ দেয়া আছে। কিন্তু তারা যদি আত্মাটা বন্ধক রাখে ওই এক চেয়ারের কাছে, তাদেরকে বসানোর সময় যদি অনুগত চাকরদেরই বসানো হয়, এগুলি কিভাবে আপনি সুরাহা করবেন এবং এই মানসিকতার পরিবর্তন কিভাবে করবেন যে মানুষকে সম্মানের চোখে দেখতে হবে, রাষ্ট্রের মালিক যে জনগণ, প্রথমে এইটা ওন করতে হবে, শুধু কথার কথা বললে হবে না।